আমি কমলিকা দি আজ দ্বাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অংশ আলোচনা করব। আজকের আমাদের আলোচনার বিষয় হলো মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন। এর জন্য প্রথমেই আমাদের জেনে নিতে হবে যে মানচিত্র অভিক্ষেপ বিষয়টি ঠিক কী। এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ একটি মানচিত্র অভিক্ষেপের সংজ্ঞা তুলে ধরা হয়েছে। চলো আমরা সংজ্ঞাটি পড়ে বিষয়টি বোঝবার চেষ্টা করি। যে জ্যামিতিক ও গাণিতিক নিয়মে সৃজনী ভূগোলকের ভৌগোলিক জালক বা গ্রিডকে নির্দিষ্ট স্কেলের সাহায্যে সমতল কাগজের রেখা জালকে যথাযথ ও শ্রেণীবদ্ধভাবে স্থানান্তর করা হয়, তাকেই বলা হয় মানচিত্র অভিক্ষেপ। একটু সহজ করে বলতে গেলে বলতে হয় যে মানচিত্র আঁকার জন্য কাগজের ওপর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সঠিক সহাবস্থানে তৈরি যে জালিকা বা নেটওয়ার্ক, সেই জালিকার সমতল কাগজের ওপর সেই অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সহাবস্থানে তৈরি যে জালিকা, তার প্রতিস্থাপনই হলো মানচিত্র অভিক্ষেপ। আর এই অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সমন্বয় হলো গ্র্যাটিকুলস, এবং এর দ্বারা তৈরি হয় যেই খোপগুলি, অক্ষরেখা, দুটো অক্ষরেখা এবং দুটো দ্রাঘিমা রেখা মিলিত হয়ে একটি যে খোপ তৈরি করে, সেই খোপগুলিকে, প্রত্যেকটি খোপকে বলা হয় এক একটি গ্রিড। কোনো মানচিত্রে কোনো দেশ বা অঞ্চলের সীমারেখা, শহর বা গ্রামের অবস্থান সঠিকভাবে নির্দেশ করবার জন্য মানচিত্র অভিক্ষেপ অবশ্যই প্রয়োজনীয়। তাহলে আমরা বুঝলাম যে একটি নির্দিষ্ট জ্যামিতিক নিয়ম থাকে এবং কিছু গাণিতিক নিয়মাবলী প্রয়োগ করে সৃজনী ভূগোলকের, অর্থাৎ এই বিশালায়তন পৃথিবীকে একটি সুনির্দিষ্ট স্কেলে পরিবর্তন করে আমরা সৃজনী ভূগোলক বা জেনারেটিং গ্লোব তৈরি করে নিই। সেই সৃজনী ভূগোলকের যে ভৌগোলিক জালক বা গ্রিড, অর্থাৎ অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সমন্বয়ে তৈরি যে নেটওয়ার্ক বা খোপ, তাকে একটি সুনির্দিষ্ট স্কেলের সাহায্যে পরিবর্তন করে আমরা সমতল কাগজের রেখা জালকে যথাযথভাবে এবং শ্রেণীবদ্ধভাবে উপস্থাপন করি। এবং সেই যে অঙ্কন প্রণালী, তার মাধ্যমে যেই চিত্র আমাদের সামনে ধরা পড়ে, তাকেই বলা হয় মানচিত্র অভিক্ষেপ। এর দ্বারা আমরা ত্রিমাত্রিক পৃথিবীর কিছু অংশকে সমতল কাগজে দ্বিমাত্রিক উপস্থাপন করে থাকি। বিষয়টি ধীরে ধীরে তোমাদের কাছে আরও পরিষ্কার হতে শুরু করবে। চলো আমরা নেক্সট জেনে নিই যে মানচিত্র অভিক্ষেপের বৈশিষ্ট্য কী। এখানে আমরা দেখতে পাচ্ছি মানচিত্র অভিক্ষেপের বৈশিষ্ট্য। তাহলে মানচিত্র অভিক্ষেপ সম্পর্কে আমাদের একটি ধারণা হলো, কিছুটা ধারণা হলো। এর বিষয়ে বলতে হয় যে মানচিত্র অভিক্ষেপে কিন্তু কিছু অভিক্ষেপের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, কিছু বিষয়বস্তু আছে, যেগুলোকে বলা হয় ফিচার্স অফ ম্যাপ প্রজেকশন। তাহলে চলো আমরা একে একে দেখে নিই। যে প্রথমেই দেখো, একটু আগেই আমি যেই কথাটি উল্লেখ করলাম যে সামগ্রিক বা আংশিকভাবে ত্রিমাত্রিক সৃজনী ভূগোলককে দ্বিমাত্রিক তলে প্রতিস্থাপন করা হয়। অর্থাৎ মানচিত্র অভিক্ষেপে হয় সামগ্রিক পৃথিবীর অংশকে উপস্থাপনা করা হয়, সমগ্র পৃথিবীকে, অথবা আংশিকভাবে পৃথিবীর কিছু অংশকে সমতল কাগজের ওপর দ্বিমাত্রিক তলে উপস্থাপনা করা হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সহযোগে রেখা জালকের মাধ্যমে মানচিত্র অভিক্ষেপ উপস্থাপিত হয়। সেটা তো আমরা একটু আগেই জানলাম যে কোনো স্থানের অবস্থান যখনই আমরা নির্ণয় করতে যাব, সেই ক্ষেত্রে কিন্তু অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সাহায্যে তৈরি যে রেখা জালক বা নেটওয়ার্ক বা খোপ, এর মাধ্যমে মানচিত্র অভিক্ষেপ উপস্থাপিত হয়। নেক্সট যেই বৈশিষ্ট্যটি রয়েছে, মানচিত্র অভিক্ষেপ উপস্থাপনে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো সহযোগেই মানচিত্র অভিক্ষেপটি অঙ্কন করা হয়। সেগুলি হলো, মানচিত্র অভিক্ষেপে সেই নির্দিষ্ট যেই অঞ্চলটির জন্য মানচিত্র অভিক্ষেপটি অঙ্কন করা হচ্ছে, সেই এলাকার ক্ষেত্রমান, সেই অঞ্চলের আকৃতি, সঠিক একটি জায়গা থেকে অন্য একটি জায়গার সঠিক দিক, দূরত্ব ইত্যাদি বিষয়, স্কেল ইত্যাদি, এই 5টি ধর্মের গুরুত্ব বিবেচনা করে দেখা হয়।
বিবেচিত হয়। নেক্সট বৈশিষ্ট্য, গোলীয় ভূগোলককে যেহেতু সমতল তলে প্রতিস্থাপন করা হয়, এই ক্ষেত্রে একটি সমস্যা হয় যে কোনো না কোনো একটি অভিক্ষেপের ধর্ম কিন্তু সব, এই যে এতগুলো ধর্ম আমরা দেখলাম, যে বিষয়গুলো এক একটি বিভিন্ন দিক, এই দিকগুলো কিন্তু সব একসাথে সংরক্ষণ করা সম্ভব হয় না। এই 5টি ধর্মের কিন্তু সংরক্ষণ সবসময় একসাথে সম্ভব হয় না। তাই কোনো একটি অভিক্ষেপে, যেহেতু এটি কারণ হলো যেহেতু গোলীয় ভূগোলককে সমতল তলে প্রতিস্থাপন করা হয়। নেক্সট বৈশিষ্ট্য হলো ভূগোলককে বিভিন্ন অঞ্চলের, ভূগোলকে যে বিভিন্ন অঞ্চলের অবস্থান এবং মানচিত্রের ব্যবহার অনুযায়ী ভিন্ন ভিন্ন মানচিত্র অভিক্ষেপের প্রয়োজন হয়। কারণ যেহেতু গোলীয় ভূগোলক, তাই পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অবস্থান তো আলাদা এবং অবস্থানগত বৈশিষ্ট্য আলাদা, সেই কারণে এবং মানচিত্রের প্রয়োজন অনুযায়ী, ব্যবহার অনুযায়ী ভিন্ন ভিন্ন নানান ধরনের মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করবার প্রয়োজন হয়। আরেকটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ, প্রথমেই আমরা জেনেছি যে একটি সুনির্দিষ্ট স্কেলে সবসময় মানচিত্র অভিক্ষেপ অঙ্কন করা হয়। তাহলে আমরা জেনে নিলাম যে মানচিত্র অভিক্ষেপের নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো কী। নেক্সট যেই বিষয়টি আমরা জানব সেটি হলো মানচিত্র অভিক্ষেপ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়। যেমন প্রথম হলো ভূগোলক। তাহলে ভূগোলক বা গ্লোব, সেটা তো আমাদের খুবই পরিচিত। পৃথিবীর যে একটি ছোট্ট প্রতিরূপ বা মডেল, সেটি হলো গ্লোব। আর গ্লোবের মধ্যে আমরা কি দেখতে পাই? অসংখ্য অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা সহ পৃথিবীর মানচিত্র গ্লোবের মধ্যে আঁকা থাকে। আর মানচিত্র অভিক্ষেপের প্রধান 4টি ধর্ম, ক্ষেত্রমান, আকৃতি, দূরত্ব এবং দিক কিন্তু গ্লোবের মধ্যেই রয়েছে। তাহলে ভূগোলক বা গ্লোব আমরা জানলাম। নেক্সট যেই বিষয়টি রয়েছে সেটি হলো সৃজনী ভূগোলক। এই সৃজনী ভূগোলক বিষয়টি আমরা সংজ্ঞার মধ্যে পড়লাম যে জ্যামিতিক ও গাণিতিক নিয়মে সৃজনী ভূগোলককে সৃজনী ভূগোলকের ভৌগোলিক জালক বা গ্রিডকে নির্দিষ্ট স্কেলের সাহায্যে সমতল কাগজে উপস্থাপনা করা হয়। তাহলে সৃজনী ভূগোলক কথাটি কি? এর ইংরেজি নামটি হলো জেনারেটিং গ্লোব। অর্থাৎ যে গ্লোব থেকে মানচিত্র অভিক্ষেপ প্রস্তুত করা হয় সেটি হলো সৃজনী ভূগোলক। এটি স্বচ্ছ কাচের তৈরি ভূগোলক, যার ওপর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলি সঠিকভাবে কালো, পূর্ণবৃত্ত ও অর্ধবৃত্ত রেখা দ্বারা চিহ্নিত থাকে। সেটিকে বলা হয় সৃজনী ভূগোলক। তাহলে নেক্সট আরেকটি হলো ভৌগোলিক জালক, জিওগ্রাফিক্যাল গ্রিড। গ্লোবের ওপর যে জিওগ্রাফিক্যাল গ্রিড, এই যে ভৌগোলিক জালক বা জিওগ্রাফিক্যাল গ্রিড, সেটি কি? সেটিও একটু আগে কিন্তু আমি উল্লেখ করেছি যে গ্লোবের উপর পূর্ণবৃত্ত যে অক্ষরেখা ও অর্ধবৃত্ত যে দ্রাঘিমা রেখা, এর দ্বারা সৃষ্ট, এদের দ্বারা যে জালক বা নেটওয়ার্ক বা খোপের সৃষ্টি হয় তাকেই বলা হয় ভৌগোলিক জালক, এবং প্রত্যেকটি জালককে বলা হয় এক একটি গ্রিড। নেক্সট হচ্ছে রেখাজালক। এই রেখাজালককে বলা হয় গ্র্যাটিকুলস। গ্লোবের ভূজালক আলোর সাহায্যে অভিক্ষেপ পদ্ধতির মাধ্যমে সমতল কাগজে স্থানান্তরিত করা হয়। এটা তো আমরা একটু আগেই জানলাম যে সমতল কাগজে দ্বিমাত্রিক তলে উপস্থাপনা করা হয়। সেই ক্ষেত্রে কাগজ বা মানচিত্রে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা দ্বারা যেই জাল সৃষ্টি হয় তাকে বলা হয়, যেই নির্দিষ্ট অঞ্চলের জন্য কাগজে বা মানচিত্রে অক্ষরেখা দ্রাঘিমা রেখার জন্য যেই জালক সৃষ্টি হয় একটি নির্দিষ্ট অঞ্চলের জন্য, তাকে বলা হয় রেখাজালক বা গ্র্যাটিকুলস। গ্লোবের ভূজালক মানচিত্রে রেখাজালকে রূপান্তরিত হলে তার বৈশিষ্ট্যের কিন্তু সামান্য পরিবর্তন ঘটে থাকে। নেক্সট যেটা আমরা জানবো সেটি হলো বিকাশযোগ্য তল। বিকাশযোগ্য তল ভীষণই গুরুত্বপূর্ণ একটি বিষয়। 3 রকমের হয়ে থাকে। একটি হলো বেলন, দ্বিতীয়টি হলো শঙ্কু, তৃতীয়টি হলো সমতল। চলো আমরা জেনে নিই তাহলে বিকাশযোগ্য তল বিষয়টি কি। বিকাশযোগ্য তলকে ইংরেজিতে বলা হয় ডেভেলপেবল সারফেস। যে দ্বিমাত্রিক তল বা কাগজের ওপর আমরা সৃজনী ভূগোলক থেকে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাকে অঙ্কন করছি, বা যেই সমতল কাগজের ওপর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা অভিক্ষিপ্ত হচ্ছে, তাকেই বলা হয় বিকাশযোগ্য তল। এই বিকাশযোগ্য তলের একটি নির্দিষ্ট অংশ গ্লোবের উপরে স্পর্শ করে থাকে। এই বিকাশযোগ্য তল কিন্তু 3 ধরনের হয়ে থাকে: বেলন বা সিলিন্ড্রিক্যাল, শঙ্কু বা কনিক্যাল এবং সমতল বা প্ল্যানার।
এই আকৃতির হয়ে থাকে। এই বিকাশযোগ্য তলটিকে কাটলে অভিক্ষেপটি পাওয়া যায়। যেমন এটি হয়তো তোমরা ছবি দেখলে একটু ভালো করে বুঝতে পারবে। যেমন দেখো এখানে বেলন অভিক্ষেপের একটি ছবি দেওয়া রয়েছে, সিলিন্ড্রিক্যাল প্রজেকশন। সেই ক্ষেত্রে দেখো দেওয়া রয়েছে যে বিকাশযোগ্য তল চারিপাশে বেলন আকৃতির আকারে একটি কাগজকে ধরা হয়েছে বেলন গ্লোবের চারপাশে, যাতে দেখা যাচ্ছে যে সৃজনী ভূগোলকের চারপাশে যে সিলিন্ডারের মতো করে যদি ধরা হয় বিকাশযোগ্য তলকে, অর্থাৎ যেই সমতল কাগজের ওপর অঙ্কন করা হবে সেই বেলন বা সিলিন্ডারের মতো যদি হয় বিকাশযোগ্য তল, তাহলে সৃজনী ভূগোলক যেটি মাঝখানে রয়েছে সেই সৃজনী ভূগোলকের নিরক্ষরেখা দেখা যাচ্ছে যে বিকাশযোগ্য তলে স্পর্শ করে। যেহেতু নিরক্ষরেখা সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি স্ফীত হয়ে আছে, সেই জন্য নিরক্ষরেখা বিকাশযোগ্য তলে স্পর্শ করে। এর ফলে যেই অভিক্ষেপ গঠন হয়, পরবর্তীতে দেখো সেটিকে সমতল কাগজটিকে খুলে যখন দেখানো হয়েছে তখন এই ধরনের একটি অভিক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের রেখাজালক সৃষ্টি হয়েছে এখানে। যে প্রথমে এভাবে ধরা হলো, এটিকে এভাবে সমতলভাবে যখন উপস্থাপনা করা হলো তখন বেলন অভিক্ষেপ গঠিত হলো। একে বলা হয়, এই ধরনের বিকাশযোগ্য তল হলো বেলন ধরনের বিকাশযোগ্য তল। নেক্সট আমাদের যেটি আছে সেটি হলো সাংকব বা শঙ্কু আকৃতির, কনিকাল। তাহলে সেই কনিকাল প্রজেকশনের ক্ষেত্রে বিকাশযোগ্য তলও অনেকটা শঙ্কু আকৃতির মতো হয় বিকাশযোগ্য তল, যেটি সৃজনী ভূগোলককে স্পর্শ করে থাকে। এবং দেখা যাচ্ছে সৃজনী ভূগোলকের একটি বা দুটি অক্ষরেখা বিকাশযোগ্য তলকে স্পর্শ করে আছে, যেটি পরবর্তীতে সমতল কাগজটিকে যখন কেটে নেওয়া হয় তখন এই ধরনের একটি গ্র্যাটিকুল বা রেখাজালক তৈরি করে। তাহলে এই ধরনের যে রেখাজালক সম্পন্ন যে অভিক্ষেপ তাকে বলা হচ্ছে সাংকব অভিক্ষেপ। নেক্সট যেই বিকাশযোগ্য তলটি রয়েছে সেটি হলো সমতলীয় অভিক্ষেপ। দেখো এই ক্ষেত্রে সমতল কাগজকে স্পর্শ করানো হয়েছে। তাহলে বিকাশযোগ্য তল সমতল যদি হয় তাহলে সৃজনী ভূগোলকের একটি বিন্দু, যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু বিকাশযোগ্য তলকে স্পর্শ করে থাকে এবং বিকাশযোগ্য তলকে সৃজনী ভূগোলকের একটি নির্দিষ্ট বিন্দু স্পর্শ করে থাকে এবং পরবর্তীতে দেখা যায় এটি এ ধরনের একটি অভিক্ষেপ তৈরি করে, যেটিকে বলা হয় সমতলীয় অভিক্ষেপ। এইভাবে কিন্তু নির্দিষ্ট বিভিন্ন বিকাশযোগ্য তলের সাহায্যে বিভিন্ন ধরনের অভিক্ষেপ কল্পনা করা হয় বা বিভিন্ন ধরনের অভিক্ষেপ অঙ্কন করা হয়। নেক্সট যেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানতে হবে সেটি হলো প্রমাণ অক্ষরেখা। প্রমাণ অক্ষরেখাকে ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ড প্যারালাল। সৃজনী ভূগোলকের যেই অক্ষরেখা বরাবর বিকাশযোগ্য তল স্পর্শ করে, একটু আগেই আমরা দেখলাম যে সৃজনী ভূগোলকের নির্দিষ্ট যেই অক্ষরেখা বরাবর বিকাশযোগ্য তল স্পর্শ করে থাকে তাকেই বলা হয় প্রমাণ অক্ষরেখা। মানচিত্র অভিক্ষেপে প্রমাণ অক্ষরেখা এবং সৃজনী ভূগোলকের অনুরূপ অক্ষরেখার দৈর্ঘ্য সর্বদা সমান হয়। মানচিত্র অভিক্ষেপের ক্ষেত্রে প্রমাণ অক্ষরেখা এবং সৃজনী ভূগোলকের অনুরূপ অক্ষরেখার দৈর্ঘ্য সবসময় সমান হয়, তাই প্রমাণ অক্ষরেখা বরাবর স্কেল কিন্তু সর্বদা সঠিক থাকে। নেক্সট যেই বিষয়টি আমরা জানব সেটি হলো মধ্য দ্রাঘিমা রেখা। মধ্য দ্রাঘিমা রেখা বা সেন্ট্রাল মেরিডিয়ান। তাহলে এই মধ্য দ্রাঘিমা কি? মানচিত্র অভিক্ষেপে দ্রাঘিমা রেখার একটি নির্দিষ্ট বিস্তার দেওয়া থাকে, যে কোন দ্রাঘিমা থেকে কোন দ্রাঘিমা পর্যন্ত অঞ্চল আমাদেরকে মানচিত্র অভিক্ষেপে দেখাতে হবে। সেই যে নির্দিষ্ট দ্রাঘিমা রেখার বিস্তার, সেই নির্দিষ্ট দ্রাঘিমা রেখার বিস্তারের ঠিক মাঝ বরাবর যেই সরল রেখা আকারে বিস্তৃত যেই দ্রাঘিমাটি থাকে তাকে বলা হয় মধ্য দ্রাঘিমা রেখা। কারণ যেহেতু আমরা গোলীয় তলকে সমতল কাগজে উপস্থাপনা করছি, সেই জন্য সরল রেখা আকারে দ্রাঘিমাটি বিস্তৃত থাকে। সেই দ্রাঘিমা রেখাটিকে বলা হয় মধ্য দ্রাঘিমা রেখা। মধ্য দ্রাঘিমা রেখার সমগ্র মানচিত্রটি মধ্য দ্রাঘিমা রেখা দ্বারা সমগ্র মানচিত্রটি সমান দুটি অংশে ভাগ হয়। নেক্সট যেই বিষয়টি আমরা জানব সেটি হলো আলোর উৎস। এই যে লাস্ট আমাদের এখানে আছে যেটি আলোর উৎস, এই আলোর উৎস এই বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সোর্স অফ লাইট। সৃজনী ভূগোলকের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা আলোর সাহায্যে কাগজের উপর ছায়ার দ্বারা অভিক্ষিপ্ত হয়।
সৃজনী ভূগোলকের যেহেতু একটু আগেই আমরা জানলাম যে সৃজনী ভূগোলক হলো একটি স্বচ্ছ কাচে তৈরি ভূগোলক, যার ওপর অক্ষরেখা বা দ্রাঘিমা রেখাগুলি সঠিকভাবে কালো পূর্ণবৃত্ত অর্ধবৃত্ত রেখা দ্বারা চিহ্নিত থাকে। এই জন্য বলা হয়েছে যে এই কারণেই বলা হয়েছে সেই সৃজনী ভূগোলকের অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা আলোর সাহায্যে যখন কাগজের ওপরে ছায়ার মতো অভিক্ষিপ্ত হয়, তখন যে স্থান থেকে আলো দেওয়া হচ্ছে সৃজনী ভূগোলকের মধ্যে যেই স্থান থেকে আলোর বিচ্ছুরণ হয় তা সেই অংশকেই বলা হয় আলোর উৎস। আলোর উৎসস্থল সৃজনী ভূগোলকের অভ্যন্তরে, পৃষ্ঠদেশে বা যে কোনো বিন্দুতে বা অসীম দূরত্বে যে কোনো বিন্দুতে থাকতে পারে আলোর উৎস। তাহলে এভাবে কিন্তু আমরা মানচিত্র অভিক্ষেপ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে জানলাম। এবার আরেকটি যেই নির্দিষ্ট বিষয় আমাদের আলোচনার শেষ বিষয় আজকের, সেটি হলো মানচিত্র অভিক্ষেপের বিভিন্ন ধর্ম। এটা একটু আগেও আমরা জেনেছি যে সৃজনী ভূগোলককে সঠিকভাবে সমতল কাগজে উপস্থাপন করা কিন্তু কখনোই সম্ভব নয়। তবে ভূগোলককে কাগজে উপস্থাপন করতে গেলে গ্লোবের কয়েকটি ধর্মকে বজায় রাখা যায়। যেমন সেটি প্রথমত হলো ক্ষেত্রমান বা এরিয়া, আকৃতি বা শেপ, দূরত্ব বা ডিস্ট্যান্স, দিক বা ডিরেকশন। তাহলে এই চারটি বিষয়কেই মানচিত্র অভিক্ষেপের ধর্ম বলা হয়। গ্লোবে এই চারটি ধর্মই সঠিকভাবে বজায় থাকলেও কোনো মানচিত্র অভিক্ষেপে একই সাথে চারটি ধর্ম বজায় রাখা সম্ভব হয় না। যেমন ক্ষেত্রমান বিষয়টি, এরিয়া, কয়েকটি মানচিত্র অভিক্ষেপে গ্লোবের ভৌগোলিক জালক বেষ্টিত খোপের ক্ষেত্রমানের সাথে মানচিত্রের রেখাজালক বেষ্টিত খোপের ক্ষেত্রমান সবসময় সমান হয়। যেই মানচিত্র অভিক্ষেপে এই ক্ষেত্রমানের ধর্মটি বজায় থাকে তাকে সমক্ষেত্রফল বিশিষ্ট অভিক্ষেপ বলা হয়। ইকুয়াল এরিয়া অর হোমোলোগ্রাফিক প্রজেকশন বলা হয়ে থাকে, ইকুয়াল এরিয়া প্রজেকশন বলা হয়ে থাকে। তবে অভিক্ষেপে ক্ষেত্রমান বজায় রাখতে গিয়ে অন্যান্য ধর্মগুলি পরিবর্তিত বা বিকৃত হয়। আবার নেক্সট যদি আকৃতির দিকটি দেখা যায়, শেপ, গ্লোবের সাথে মানচিত্র অভিক্ষেপের সব দিকের স্কেল যদি সঠিকভাবে বজায় রাখা সম্ভব হয়, সেই অভিক্ষেপের আকৃতি কিন্তু তাহলে সঠিক থাকে। এই ধরনের মানচিত্র অভিক্ষেপে যেই ক্ষেত্রে আকৃতি বজায় রাখা সঠিকভাবে বজায় রাখার চেষ্টা করা হয় তাকে বলা হয় সম আকৃতি বিশিষ্ট অভিক্ষেপ, ট্রু শেপ অভিক্ষেপ বলা হয়ে থাকে। তাহলে নেক্সট হচ্ছে, আবার এই ধর্ম বজায় রাখতে গিয়ে কিন্তু অন্যান্য ধর্মগুলোর বিকৃতি লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে দূরত্ব বা ডিস্ট্যান্স। যখন কোনো মানচিত্র অভিক্ষেপে কোনো স্থান থেকে আরও একটি স্থানের অর্থাৎ দুটি স্থানের মধ্যে দূরত্ব সঠিকভাবে সংরক্ষিত করা হয় তখন তাকে বলা হয় সমদূরবর্তী অভিক্ষেপ, ইকুইডিস্ট্যান্ট প্রজেকশন। নেক্সট হচ্ছে ডাইরেকশন বা দিক বা ডিরেকশন। কোনো মানচিত্র অভিক্ষেপে দিক সঠিকভাবে সংরক্ষিত হলে তাকে বলা হয় সম দিগংশ বিশিষ্ট অভিক্ষেপ, অ্যাজিউমথাল অর জেনিথাল প্রজেকশন। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে মানচিত্র অভিক্ষেপে কিন্তু চারটি ধর্ম রয়েছে: ক্ষেত্রমান, আকৃতি, দূরত্ব, দিক। মানচিত্র অভিক্ষেপের প্রয়োজনে বিভিন্ন ধরনের মানচিত্র অভিক্ষেপে বিভিন্ন ধরনের ধর্মকে বজায় রেখে মানচিত্র অভিক্ষেপ অঙ্কিত হয়। আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। আবার পরবর্তী ভিডিওতে মানচিত্র অভিক্ষেপের অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব।